সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই ডিয়ার স্টুডেন্ট, আলিমের আইসিটি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা তোমাদের পরিবারের সকল সদস্য নিয়ে ভালো আছো, সুস্থ আছো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদেরকে সুস্থ রাখে। প্রিয় আমার শিক্ষার্থীবৃন্দু, আমরা এখন আমাদের ক্লাসে চলে আসি। আজকে আমি যে ক্লাসটা তোমাদের সামনে দিব, এই ক্লাসটা হলো আলিম ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার উভয় ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য। আমার এই ক্লাস থেকে ইনশাআল্লাহ তাআলা উভয় ইয়ারের শিক্ষার্থীরা উপকৃত হবে। আমাদের সাবজেক্ট হলো আইসিটি, আর যে লিসন পার্ট নিয়ে আজকে আমি তোমাদের সামনে কথা বলবো সেটা হলো চ্যাপ্টার 3 তৃতীয় অধ্যায় পার্ট 2 দ্বিতীয় অংশ। তোমরা জানো চ্যাপ্টার 3 তৃতীয় অধ্যায়ের মধ্যে তৃতীয় অধ্যায়টি দুটি পার্টে বিভক্ত। একটি পার্ট হলো নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি, আর দ্বিতীয় পার্ট হলো ডিজিটাল ডিভাইস। আজকে আমরা ডিজিটাল ডিভাইস নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। স্টুডেন্টস, এট দ্য এন্ড অফ দিস লেসন, এই পার্ট শেষে শিক্ষার্থীরা be able to simplify logic function, তারা সক্ষম হবে লজিক ফাংশন সরলীকরণ করতে। নাম্বার 2, be able to form logic gate, তারা লজিক গেট গঠন করতে পারবে। be able to form circuits from function, তারা ফাংশন থেকে সার্কিট গঠন করতে পারবে। be able to form function from circuit, তারা সার্কিট থেকে ফাংশন গঠন করতে পারবে। be able to form truth table, এবং তারা সত্য সারণী গঠন করতে পারবে। এটাই আজকে পাঠের শিখন ফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের যে আজকে লিসন, আমাদের ক্লাসের যে শিরোনাম ডিজিটাল ডিভাইস, আমি এখন তোমাদের সামনে ডিজিটাল ডিভাইস নিয়ে কিছু কথা বলবো। ডিজিটাল ডিভাইস কি, কাকে বলে ডিজিটাল ডিভাইস? তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে দুটি ওয়ার্ড, একটি হলো ডিজিটাল আর একটি হলো ডিভাইস। এই ডিজিটাল শব্দের অর্থ কি? এই শব্দ কিন্তু আমাদের দেশের ব্যাপক পরিচিতি আছে। আমাদের বাংলাদেশকেই বলা হয় ডিজিটাল বাংলাদেশ। তাহলে ডিজিটাল শব্দের অর্থ কি? ডিজিটাল শব্দের অর্থ হলো সহজ, সঠিক এবং দ্রুত পদ্ধতি। সহজ, সঠিক এবং দ্রুত পদ্ধতি। আর ডিভাইস, এই ডিভাইস শব্দের অর্থ হলো যন্ত্রপাতি। তাহলে ডিজিটাল ডিভাইস কাকে বলা হয়? যে ডিজিটাল সার্কিট দিয়েই আধুনিক যন্ত্রপাতি তৈরি করা হয়, ওই যন্ত্রপাতিকেই ডিজিটাল ডিভাইস বলা হয়। এখন আসো, এই ডিজিটাল ডিভাইসকে যদি আমরা আরেকটু ব্যাখ্যা করি বলি, তাহলে হলো বুলিয়ান আলজেব্রার ভিত্তিতেই লজিক গেট গঠন করা হয়। আর এই লজিক গেট থেকে ডিজিটাল সার্কিট গঠন করা হয়। আর ওই ডিজিটাল সার্কিট থেকে আধুনিক ইলেকট্রনিক যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতি গঠন করা হয়। যেমন তোমাদের হাতে যে মোবাইল, এই মোবাইল একটা হলো ডিজিটাল ডিভাইস, এটা ডিজিটাল সার্কিট দিয়ে মোবাইলটা তৈরি করা হয়েছে। এমনি ভাবে কম্পিউটারের একটা সার্কিট আছে, এমনি ভাবে প্রজেক্টর, মাল্টিমিডিয়া প্রজেক্টর একটা সার্কিট আছে, এমনি ভাবে একটা ডিজিটাল ক্যামেরা সার্কিট আছে। তাহলে এই যে ডিভাইসগুলো, এই ডিভাইসগুলো যে সার্কিট দিয়েই গঠন করা হয়, ওই সার্কিট যে নিয়মে গঠন করা হয়, ওই নিয়মকে বুলিয়ান আলজেব্রা বলা হয়। তাহলে আমরা ডিজিটাল ডিভাইস সম্পর্কে জেনে নিলাম। ডিজিটাল ডিভাইস কি? ডিজিটাল ডিভাইস হলো ডিজিটাল সার্কিটের মাধ্যমে যে যন্ত্রপাতি গঠন করা হয়, ওই যন্ত্রপাতিকে ডিজিটাল ডিভাইস বলা হয়। প্রিয় আমার শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা এখানে একটা জিনিস জানলাম, সেটা হলো বুলিয়ান আলজেব্রা, যে নিয়মে এই ডিজিটাল ডিভাইসগুলো তৈরি করা হয়। তাহলে এই বুলিয়ান আলজেব্রা আসলে কোত্থেকে, এটা কাকে বলে? প্রখ্যাত ইংরেজি গণিতবিদ জর্জ বুল 1847 সালে তার লিখিত প্রথম গ্রন্থ দি ম্যাথমেটিক্যাল সলিউশন অফ লজিক, এই বইয়ের মধ্যে তিনি সর্বপ্রথম বুলিয়ান আলজেব্রার ধারণা প্রদান করেন। তিনি সেখানে মূলত লজিকের সত্য এবং লজিকের মিথ্যার উপর ভিত্তি করে তিনি যে আলজেব্রার ধারণা প্রদান করেন, পরবর্তীতে তার ওই ভুল নাম অনুসারে এই আলজেব্রার নামকরণ করা হয় বুলিয়ান আলজেব্রা। এখানে মূলত বুলিয়ান আলজেব্রার মধ্যে 0 এবং 1, এই দুটির মাধ্যমে এই বুলিয়ান আলজেব্রাটা কি করা হয়, সমাধান করা হয়। কম্পিউটার বৈদ্যুতিক সংকেতকে বুঝে, সে অন্য কোনো সংকেত বুঝে না, অন্য কোনো ভাষাও বুঝে না। 1 দ্বারা সে বুঝে বিদ্যুতের উপস্থিতি, আর 0 দ্বারা সে বুঝে বিদ্যুতের অনুপস্থিতিতে।
আর কম্পিউটার তার সকল সংকেত, সকল ভাষা এই 0 এবং 1 দ্বারাই সে বুঝে থাকে। এই জন্য বুলিয়ান আলজেব্রার যে সমস্ত সমস্যাগুলা, যে সমস্ত ম্যাথ, যে ক্যালকুলেশন গুলা, এই সবগুলো 0 এবং 1 দ্বারাই করা হয়েছে। এটাই হলো বুলিয়ান আলজেব্রার থিওরি, নিয়ম। আমরা ইনশাআল্লাহ তাআলা এখন তোমাদেরকে বুলিয়ান আলজেব্রার যে থিওরি, বুলিয়ান আলজেব্রার যে উপপাদ্যগুলো, সেই উপপাদ্যগুলোই এখন ইনশাআল্লাহ তাআলা তোমাদের সামনে আমি তুলে ধরব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদেরকে বুলিয়ান থিওরি, বুলিয়ান উপপাদ্য নিয়ে আলোচনা করব। বুলিয়ান উপপাদ্য মূলত কয়েক ভাগে বিভক্ত। প্রথম নাম্বার হলো বেসিক থিওরিয়াম, যেটাকে আমরা বলি মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্য মোট 8টি। এক নাম্বার হলো a + 0 = a, a + 1 = 1, a + a = a, a + a0 = 1, a × a = a, a × 1 = a, a × a0 = 0, a × 0 = 0। এরপর খেয়াল করেন ডি মর্গানস থিওরিয়াম, ডি মর্গান উপপাদ্য। ডি মর্গান উপপাদ্য হলো a + b = a0 × b0। এখানে খেয়াল করো যে জিনিসটা ডি মর্গান থিওরি হলো a + b এর উপর যদি আমি, দেখো এখানে এখন মাত্র তোমাদেরকে দেখিয়ে একটা নোট দিলাম, a + b নট। ডি মর্গান বলে যদি উপরে নট থাকে আর এই নটটাকে যদি ভাঙো, তাহলে এই নটটাকে ভাঙলে ডি মর্গান থিওরি মোতাবেক প্লাসটা তখন ইনটুতে পরিণত হবে। এই নটগুলো ভেঙে ভেঙে উপরের নটটা ভেঙে a এর উপর পড়লো, উপরের নটটা ভেঙে b এর উপর পড়লো। আবার ডি মর্গান বলে যদি উপরের নটটা ভাঙার ক্ষেত্রে যদি ভিতরে যদি ইনটু থাকে তখন সেটা হবে প্লাস, আর ভিতরে যদি প্লাস থাকে তখন সেটা হবে ইনটু। দেখো ভিতরের প্লাস নট ভাঙার সময় হয়ে গেল ইনটু, ভিতরে ইনটু নট ভাঙার সময় হয়ে গেল প্লাস। ক্লিয়ার? এরপর যেটা আসে সেটা হলো সেকেন্ডারি থিওরিয়াম, সহায়ক উপপাদ্য। a + a × b = a, আর a এর উপর ডাবল নট হলে তখন সমান কি হয়? a হয়। এরপরে যেটা আমরা ডিস্ট্রিবিউটেড থিওরিয়াম, এটাকে বলা হয় বিভাজন উপপাদ্য। a × b + c = a × b + a × c, a + b × c = a + b × a + c, a + a × b = a + b, আর ab + bc নট = ab + c। এখন খেয়াল করো কমিউনিটি থিওরিয়াম, বিনিময় উপপাদ্য। a + b = b + c, a × b = b × a। আর অ্যাসোসিয়েটিভ থিওরিয়াম, অনুষঙ্গ উপপাদ্য, এটা হলো a + b + c = a + b + c, আর a × b + b × c = a × b × c। এখন এই জিনিসগুলো আমি তোমাদেরকে ব্যাখ্যা করে এখন প্রত্যেকটা সূত্র সুন্দরভাবে দেখাচ্ছি, সবাই খেয়াল করো। ধরা যাক a = 0 এবং a0 = 1। এটাই বুলিয়ান আলজেব্রার থিওরি, পরিপূরকের থিওরি। এর মান যদি 0 হয় তখন a0 এর মান হবে 1, আবার a0 এর মান যদি 0 হয় তখন এর মান 1। একটা আরেকটার পরিপূরক। আবার বলছি, এর মান যদি 0 হয় তখন a0 এর মান 1, আবার এর মান যদি 1 ধরো তখন a0 এর মান 0 হবে। এটা আরেকটার পরিপূরক। এখানে এর মান যদি তুমি 1 ধরো তাহলে a0 এর মান 0 ধরতে হবে, আবার এর মান যদি 0 ধরো তাহলে a0 এর মান 1 ধরতে হবে। এখন আমরা এই থিওরির ভিত্তিতে বেসিক থিওরিগুলো প্রমাণ করে দেখি যে আমাদের প্রমাণ হয় কিনা। প্রথম থিওরিটা দেখো, a + 0 = আমাদের হচ্ছে কি a। তাহলে এর মান আমরা কত 0 ধরলাম, এর মান আমরা 0 ধরছি। 0 + 0, 0 0 যোগ করলে কি হবে? 0ই হবে। a = কি 0, তার মানে 0 = কি a। প্রমাণ হয়েছে? প্রমাণ হয়েছে। এখন আসো a গেল 1 নাম্বারটা। এখন হচ্ছে 2 নাম্বার, a
প্লাস 1 সমান সমান 1। এর মান কি 0 প্লাস 1 এর 1। তো একের সাথে 0 যোগ কি হয় একই হয়, প্রমাণ হয়েছে, এটা প্রমাণ করতে হলো। এখন সব 3 নাম্বার a প্লাস a সমান সমান a। এর মান 0 প্লাস a এর মান 0, তো 0 0 যোগ করলে 0 হয়, আর 0 কার মান a এর মান, প্রমাণ হলো। তারপরে আসো a প্লাস a নট সমান সমান 1। এর মান 0 প্লাস a নট এর মান কি 1, তো 1 এর মান 0 যোগ করলে কি হয় 1 এ হয়, এটা প্রমাণ হচ্ছে। তারপরে আসো a into a সমান সমান a। এখন খেয়াল করো a into a সমান সমান a, এর মান 0 into এটার মান 0, 0 তে 0 গুণ করলে 0ই হয়, আর এর মান 0, তাহলে এটার মান হলো। এখন খেয়াল করো এর পরেরটা a into 1 সমান সমান a। তাহলে এখন খেয়াল করো এর মান 0 into 1 সমান সমান 0 দিয়ে 1 এর গুণ করলে কি হয় 0ই হয়, আর এর মান 0, এটাও প্রমাণ করব। a into a নট সমান সমান 0, এর মান যদি 0 হয় a নট এর মান 1, তো 1 দিয়ে 0 গুণ করলে কি হয় 0ই হয়, এটাও প্রমাণ হলো। তারপরে এবার আসো a into 0 সমান সমান 0, এর মান 0, 0 0 গুণ করলে 0ই হবে। তাহলে বেসিক থিওরিয়াম গুলো তোমরা বুঝে ফেলছো যে একটা আরেকটা পরিপূরক, অর্থাৎ এর মান যদি 0 হয় তখন a নট এর মান 1 হয়। তাহলে আমাদের বেসিক থিওরিয়াম গুলোতে আমরা বুঝতে পারলাম, কি বুঝতে পারলাম, a প্লাস 0 সমান সমান a হবে, a প্লাস 1 সমান সমান 1 হবে। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, একটা জিনিস খেয়াল করবা, যখন বুলিয়ান অলজেব্রা ম্যাথ করতে গিয়ে তোমরা এই কথাটা খেয়াল রাখবা, যদি কোনো রাশির সাথে মানের সাথে 1 হয় তখন তার মানকে কি মনে করবা 1 এ মনে করবা। তাহলে a প্লাস a সমান সমান a প্লাস a নট সমান সমান a প্লাস a ইনটু a সমান সমান a ইনটু 1 সমান সমান a ইনটু a নট সমান সমান 0, a ইনটু 0 সমান সমান 0। কিভাবে এটা হলো সেটা এতক্ষণ পর্যন্ত আমি এখানে তোমাদেরকে ব্যাখ্যার সহিত দেখালাম। এখন আমরা পরেরগুলো দেখি। এখন আমরা ডি মর্গানের থিওরিয়াম দেখব। ডি মর্গানের থিওরিয়াম হলো a প্লাস b নট সমান সমান a নট ইনটু b নট। ভালোভাবে খেয়াল করো এখানে কি ঘটতেছে। ডি মর্গান বলে যদি উপরে এই নটটা যদি ভেঙে পড়ে তাহলে উপরেরটা ভাঙার ক্ষেত্রে প্লাসটা ইনটুতে পরিণত হবে। দেখো এই প্লাসটা ইনটুতে পরিণত হচ্ছে, আর উপরের ভাগটা ভেঙে এই নটের উপর পড়ছে, উপরের ভাগটা ভেঙে বি নটের উপর পড়ছে। আবার যদি a ইনটু বি নটের উপরে এই দেখো, এখন এই উপরের ভাগটা ভাঙি করার পর কি হলো a নট, ওই ভাগটা ভাঙার কারণে এই যে ইনটুটা এটা প্লাসে পরিণত হলো। এটাই হলো ডি মর্গানের থিওরিয়াম। অর্থাৎ ডি মর্গান যেটা বলে সেটা হলো যদি কোনো একটা উপরে নট থাকে আর এই নটটা যদি ভাঙা হয় তখন ভাঙার ক্ষেত্রে যদি উপরের নটটা ভাঙে তখন প্লাসটা হয়ে যাবে ইনটু, আর ইনটু থাকলে ইনটুটা হয়ে যাবে প্লাস। এইগুলো ডি মর্গানের থিওরিয়াম। ডি মর্গানের ব্যাখ্যা তোমাদের সামনে করলাম। এখন হলো সেকেন্ডারি থিওরিয়াম। খেয়াল করো সেকেন্ডারি থিওরিয়ামের ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটা হলো a প্লাস a b সমান সমান a। এটা আমরা এখন প্রমাণ করব। ধরা যাক a সমান 0 এবং b সমান 1। তাহলে এখন a সমান কি 0 প্লাস a সমান হবে 0 আর b সমান হবে কি 1। তাহলে এবার কি আসো a সমান 0, তাহলে এটা সমান 0 কেমনে হয় খেয়াল করো, 0 প্লাস 1 দিয়ে 0 গুণ করলে 0 কি 0 সমান সমান 0, তাহলে 0 0 যোগ করলে 0 সমান সমান 0 প্রমাণিত হলো। তাহলে এখন খেয়াল করো পরেরটা দেখি আমরা। পরেরটা হলো a ডাবল নট, a ডাবল নট। তাহলে এখন খেয়াল করো a ডাবল নট মানে কি a ডাবল নট মানে কি a। এটা হলো সেকেন্ডারি থিওরিয়ামের মধ্যে
সেকেন্ডারি থিওরিয়ামের মতে যদি কোনো কি হয় যদি কোনো রাশির উপর যদি ডবল বার হয় তখন সেটা খালি হয়ে যাবে, তখন সেটা একটাতে কি হবে রূপান্তরিত হবে। তাহলে এখানে এ ডাবল বার হওয়ার কারণে এখানে এখন কি হয়ে গেল এ হয়ে গেল। খেয়াল করো, আমরা এখন এর পরবর্তীগুলো দেখি। এ বি প্লাস সি সমান সমান এ বি প্লাস এ সি। এদিকে খেয়াল করো, এ ইন্টু বি প্লাস সি। প্রথমে খেয়াল করতে হবে এ বি প্লাস সি এর সাথে কি সম্পর্ক, গুণের সম্পর্ক। এই গুণের সম্পর্ক হওয়ার কারণে এ বি বিয়োগ করলে এ বি, এ বি বিয়োগ করলে এ সি, এ বি এ সি, এ বি বিয়োগ করলাম এ বি প্লাস এর প্লাস এ বি বিয়োগ করলাম এ সি। আবার আমরা প্রমাণ করলেও দেখো বি এ এটা গেল এ বি সি। তারপরে আসো এর পরেরটা এ প্লাস বিসি সমান সমান, খেয়াল করো এ প্লাস বিসি, তার মানে এ প্লাস বি একবার, আবার এ প্লাস সি আরেকবার। ওকে, ভালোভাবে খেয়াল করছো? এটা হলো কি ডিস্ট্রিবিউটেড থিওরিয়াম। আমরা এখন বিভাজন উপপাদ্যগুলো জানতেছি। বিভাজন উপপাদ্য খেয়াল করো, এ আর বি একবার আর এ আর সি আরেকবার, অর্থাৎ এ প্লাস বি একবার, এ প্লাস সি আরেকবার। এই হলো দ্বিতীয়টা। এবার আসলে তৃতীয়টা হলো এ প্লাস এ নট বি সমান সমান এ প্লাস বি। খেয়াল করা এখানে যদি এখানে কি হয় এ এর মান যদি কি হয় এ প্লাস এ নট বি, তাহলে এখানে এ আছে আর এ প্লাস এ নট আছে, ঠিক আছে? তাহলে এখানে এ এবং প্লাস এ নট বি এটার মান হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে? এ প্লাস বি। তাহলে আপনি খেয়াল করো এর মান ধরলাম 0 প্লাস এর মান যদি 0 হয় এ নটের মান কি হবে, অর্থাৎ 1 হবে, ইনটু 1 সমান সমান এর মান 0 প্লাস বি মান 1। এখন খেয়াল করো 0 প্লাস এখানে 1 দিয়ে 1 এর গুণ করলে 1 থেকে 1, তাহলে এখানে দেখো 0 প্লাস 1 সমান সমান আছে 1 দিয়ে 0 গুণ করলে 1, আবার 1 দিয়ে 0 গুণ করলে 1। তাহলে এটা কি হলো প্রমাণিত হলো। তারপর আমরা এখন বিভাজন পদ্ধতি সর্বশেষ সূত্রটা দেখাচ্ছি। এ বি প্লাস বি সি প্লাস বি নট সি সমান সমান এ বি প্লাস সি। এখন খেয়াল করো এখানে খেয়াল করো এ বি প্লাস এখানেও সি আছে এখানেও সি আছে, তাহলে আমরা সিটা কমন নিয়ে নিলাম, তাহলে আর কি থাকে সিটা কমন নিলে আর থাকে বি প্লাস বি নট, তারপরে আর কি থাকে সমান সমান এ বি প্লাস সি। এখন খেয়াল করো এ বি প্লাস সি বেসিক থিওরিয়ামের মতো তোমরা দেখতে পাচ্ছ এ প্লাস এ নট সমান সমান 1, তাই এখানে বি প্লাস বি নট তার মানে কি হবে 1 হবে, সমান সমান এ বি প্লাস সি। তাহলে এখন খেয়াল করো এ বি প্লাস সি কি 1 এর গুণ সি কে সি, তাহলে এ বি প্লাস সি প্রমাণিত হয়েছে। আবার বুঝাই তোমাদেরকে বিভাজন পদ্ধতির সর্বশেষ যে সূত্রটা সেই সূত্রটা হলো এ বি প্লাস বিসি প্লাস বি নট সি। তাহলে এখন খেয়াল করো আমরা এখানে এ বি প্লাস এই দুটো জায়গা থেকে আমরা সি কমন নিলাম, আপনাকে বি প্লাস বি নট সমান সমান এ বি প্লাস সি। তাহলে এখন এ বি আর বি প্লাস বি নট এর মান হলো 1, তার মানে কি সমান সমান এ বি প্লাস সি। তাহলে সি এ কে সি সি কি 1 এর গুণ করলে সি হয় এ বি তাহলে এ বি প্লাস সি সমান সমান হলো এ বি প্লাস সি। এগুলো বিভাজন পদ্ধতির সূত্র। এখন খেয়াল করো তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে বেসিক থিওরিয়ামের ব্যাখ্যা দিলাম, ডি মর্গান থিওরিয়ামের ব্যাখ্যা দিলাম, সেকেন্ডারি থিওরিয়ামের ব্যাখ্যা দিলাম, ডিস্ট্রিবিউটেড থিওরিয়ামের ব্যাখ্যা দিলাম। এখন আমরা যেটা দিব সেটা হলো
কমিউনিটিভ থিওরিয়াম তথা বিনিময় উপপাদ্য। খেয়াল করেন এটা একেবারেই সোজা। a প্লাস b যদি আমরা এটাকে বিনিময় করি, স্থান বিনিময় করি, তাহলে b জায়গাতে তাহলে এর জায়গাতে এর জায়গাতে যদি b যায় তাহলে b জায়গাতে চলে আসবে। তাই a প্লাস b এটাকে স্থান বিনিময় করলে হবে b প্লাস a। আবার a ইনটু b এটাকে স্থান বিনিময় করলে হবে b ইনটু a। আর একটা হলো অ্যাসোসিয়েটিভ থিওরিয়াম, এটাকে বলা হয় অনুষঙ্গ উপপাদ্য। অর্থাৎ a প্লাস b প্লাস c তার সমান সমান a প্লাস b প্লাস c। তার মানে হলো কি b প্লাস c ব্র্যাকেট, পরবর্তীতে এই ব্র্যাকেটটা আমরা a প্লাস b এর জন্য দিলাম। আর a ইনটু b ইনটু c, তখন আমরা b ইনটু c কে আমরা ব্র্যাকেট দিয়ে রাখলাম, পরবর্তীতে এটাকে আমরা a ইনটু b দিয়ে ব্র্যাকেট করে দিলাম, আর c থাকলো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ পর্যন্ত বিনিময় উপপাদ্যের মধ্যে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম বেসিক থিওরিয়াম মৌলিক উপপাদ্য, আমরা দেখতে পেলাম বেসিক থিওরির মধ্যে মোট 8টা সূত্র আছে, আর ডি মর্গান থিওরির মধ্যে 2টা উপপাদ্য আছে। আর ডি মর্গানের উপপাদ্য হলো যদি নট থাকে, নটকে ভাঙার সময় ভিতরে প্লাস থেকে ইনটু হবে, ইনটু থেকে প্লাস হবে। সেকেন্ডারি উপপাদ্য বলতে আমরা বললাম a প্লাস a ইনটু b সমান সমান a, আর a এর উপর ডবল নট হবে তখনই হবে। ডিস্ট্রিবিউটেড উপপাদ্য বলতে আমরা বললাম a ইনটু b প্লাস c সমান সমান a নট b প্লাস a নট c, আর a প্লাস b ইনটু c সমান সমান a প্লাস b ইনটু a প্লাস c, আর a প্লাস a নট b সমান সমান a প্লাস b। এখানে আরেকটা সূত্র, এখানে কিছু জায়গা নাই তাই আমি উপর দিয়ে লিখে দেখাচ্ছি। a b প্লাস b c প্লাস b নট c সমান সমান a b প্লাস c। এখন আসো কমিউনিটিভ থিওরিয়াম, এখানে হচ্ছে a প্লাস b সমান সমান c প্লাস c, স্থান বিনিময় a ইনটু b সমান সমান b ইনটু a। আর অ্যাসোসিয়েটিভ থিওরিয়াম অনুষঙ্গ বিনিময় অনুষঙ্গ উপপাদ্য হলো a প্লাস b প্লাস c ব্র্যাকেট, আর a প্লাস b ব্র্যাকেট প্লাস c, আর a ইনটু b ইনটু c সমান সমান a ইনটু b ইনটু c। এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে বুলিয়ান থিওরিয়াম তথা বুলিয়ান উপপাদ্যের গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। আমরা এখন এই উপপাদ্যগুলো, এই সূত্রগুলোর আলোকে কিভাবে সরলীকরণ করব সেই জিনিসটাই এখন তোমাদের সামনে আমি দেখাবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আরো একটি ফাংশনের সরলীকরণ করব। সে ফাংশনটা হলো, খেয়াল করো, f সমান সমান x প্লাস y নট z প্লাস x নট, এই ফাংশনটা আমরা এখন সরলীকরণ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি ফাংশনটা নিয়ে তোমাদেরকে আবার বলি, খেয়াল করো, x প্লাস y নট ইন্টু জেড প্লাস এক্স নট, আর উপরে ফুল নট আছে। তাহলে আমাদের এখানে দ্বিতীয় লাইনটা কি হবে? সবাই একটু ভেবে দেখো, একটু চিন্তা করে দেখো দ্বিতীয় লাইনটা কি হবে। এখানে দ্বিতীয় লাইনটা কি হবে সবাই একটু খেয়াল করো। সেটা হলো, আমরা ডি মর্গানের যে থিওরিয়াম, ডি মর্গানের যে সূত্র, ডি মর্গানের সূত্র অনুসারে আমরা উপরের নটটা এখন ভাঙতে পারি। উপরের নটটা আমাদের ভাঙলে হবে এক্স নট। এই নটটা ভাঙার কারণে এই প্লাসটা ইনটুতে পরিণত হয়ে গেল। আবার ওয়াই নট জেড প্লাস এক্স নট, এটা যেভাবে আছে এভাবে থাকলো, আর উপরে বারটা পড়লো। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কি, উপরের বারটা ভাঙি পড়ার কারণে এই প্লাসটা ইনটু হয়ে গেল, আর ওয়াই থেকে রাশিটার শেষ পর্যন্ত যেভাবে আছে এভাবে থাকলো। তাহলে উপরের নটটা ভাঙি দুই ভাগ হয়ে গেল, এক ভাগ এক্স এর উপর পড়লো, আর এক ভাগ ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নটের উপরে পড়লো। এই হলো দ্বিতীয় লাইন। আমি আবার তোমাদেরকে বলছি দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইন হলো এক্স প্লাস ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট, এটাকে উপরের যে নটটা আছে এই নটটা ডি মর্গান থিওরিয়ামের মোতাবেক যখন ভেঙে পড়বে তখন প্লাসটা ইনটু হয়ে যাবে, তখন উপরের নটটা ভাঙি এক্সের উপর পড়বে, আর বাকি অংশের উপরে বাকি অংশটা ভেঙে পড়বে। এবার আসা এর পরের লাইনটা কিভাবে হলো, এই লাইন থেকে এই লাইন বুঝলাম।
এখন এই লাইন থেকে এক্স নটের এক্স নট থাকলো। এখন আস ওয়াই নট, এখন এই উপরের বারটা আবার ভাঙতেছি, এই ডি মর্গানের থিওরিয়াম মোতাবেক এটা আবার ভাঙতেছি। এটা ভাঙার কারণে এই নটটা আগে ছিল, এই নটটা আবার পড়লো, ইনটুটা প্লাস হলো, আর জেড প্লাস এক্স নট এটার উপরে পড়লো। তাহলে এই নটটা ভেঙে দুই ভাগ হলো, এক ভাগ ওয়াইয়ের উপর পড়লো আর একবার জেড প্লাস এক্স নটের উপর পড়লো। এখন খেয়াল করো এক্স নট ওয়াইয়ের উপর ডবল নট হওয়ার কারণে ওয়াইটা এখন খালি হয়ে যাবে, প্লাস এই নটটা এখন আবার আমরা ভেঙে ফেলতেছি। এই নটটা আবার ভেঙে ফেললে যখন এই নটটা ভাঙবে তখন জেডের উপর পড়বে, প্লাসটা ইনটু হবে, আর এক্সের উপরে একটা নট আগে ছিল এখন ভাঙি আরেকটা পড়লো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে খেয়াল করো এ লাইন থেকে লাইন কীভাবে হলো, এক্স নটের এক্স নট ব্যাকেটের ব্যাকেট, ওয়াইয়ের উপর ডাবল নট হওয়ার কারণে সেকেন্ডারি থিওরিয়ামের মোতাবেক এর উপর ডাবল নট হওয়ার কারণে এ খালি হয়ে গেছে, ওয়াইয়ের উপর ডাবল নট হওয়ার কারণে ওয়াই খালি হয়ে গেছে, প্লাসের প্লাস, জেডের উপরে নটটা ভাঙি পড়ছে, তাহলে এখন হলো জেড নট। ওই ডি মর্গানের থিওরিয়াম মোতাবেক প্লাসটা ইনটুতে পরিণত হলো, আর এক্সের উপরে পূর্বে একটা নট ছিল উপরেরটা ভাঙি আরেকবার পড়লো। এখন খেয়াল করো এক্স নট, তাহলে এখন খেয়াল করো ওয়াই প্লাস জেড নট, ওই সেকেন্ডারি থিওরিয়ামের মোতাবেক এখানে ডবল নট হওয়ার কারণে এখন এক্সটা কি হয়ে গেল, খালি হয়ে গেল। তাহলে এখন খেয়াল করো এক্স নট, তারপরে যায় এই এক্স নট দিয়ে যদি আমরা কি করি, এই ওয়াই প্লাস জেড নট এক্স, প্রয়োজনে আমরা এ লাইন ব্যবহার না করি, এ লাইনও সরাসরি ব্যবহার করতে পারি। তাহলে এরপর লাইনটা কি দাঁড়াচ্ছে সবাই এবার আমরা একটু খেয়াল করি জিনিসটা। এখান দিয়ে লিখি এক্স নট দিয়ে যদি আমরা এবার গুণ করি তাহলে হবে কি, সমান সমান এক্স নট দ্বারা গুণ করলে এক্স নট দিয়ে ওয়াই গুণ করলে হবে এক্স নট ওয়াই, প্লাসের প্লাস, এক্স নট দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হবে এক্স নট জেড নট আর এক্স। তাহলে এখন খেয়াল করো এক্স নট ওয়াই প্লাস, এখন খেয়াল করো আমাদের যে থিওরি এ প্লাস এ নট বেসিক থিওরিয়ামের মোতাবেক কোনো রাশির সাথে যদি নট আসে তখন ওই রাশিটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, অর্থাৎ একটি খালি আরেকটি নট হলে। তাহলে এক্স নট আর এক্স এটার জন্য মান হলো জিরো, আর জেড নটের জেড নট। তাহলে এখন খেয়াল করো এক্স নট ওয়াই প্লাস জিরো দিয়ে যদি জেডকে গুণ জেড নটকে গুণ করি তাহলে ফলাফল জিরো। তাহলে এখন এক্স নট ওয়াই দিয়ে যদি আমরা জিরোকে কী করি, যোগ করি, তখন এটার ফলাফল হবে এক্স নট ওয়াই। এটাই হলো আনসার। প্রিয় শিক্ষার্থীবিন্দু, আমি এখন তোমাদের সামনে আরও একবার প্রথম থেকে বলে যাচ্ছি, সবাই খেয়াল করো। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আমরা নটটা ভাঙলাম, প্লাসটা ইনটু হলো ডি মর্গানের থিওরিয়াম মোতাবেক। এরপর লাইন থেকে পরের লাইন আমাদের এক্স নট যেভাবে আসে এভাবে, শুধু ডি মর্গানের থিওরি মোতাবেক এই বারটা আমরা ভেঙে পড়লো, এই বারটা ভেঙে পড়ার কারণে প্লাসটা কি হয়ে গেল, এখানে ইনটুটা প্লাস হয়ে গেল। এরপর লাইনে ওয়াইটা ডবল নট হওয়ার কারণে খালি হয়ে গেছে, এই নটটা আবার ভেঙে পড়ছে, ভেঙে পড়ার কারণে প্লাসটা ইনটুতে পরিণত হলো, আর এক্সের উপর ডবল বার হলো। এরপর লাইন কি হলো, এরপর ডবল বারটাকে খালি করলাম। এরপর লাইনে কি হলো, আমরা এখানে যে ব্যাকেটটা আছে এই ব্যাকেটটাকে উঠাইলাম, প্রয়োজনে এই লাইনটা ব্যবহার না করাও যায়। তারপর লাইনে কি করলাম, এক্স নট দিয়ে এগুলোকে গুণ করলাম, এক্স নট দিয়ে ওয়াইরে গুণ করলে এক্স নট ওয়াই, প্লাসের প্লাস, এক্স নট দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হবে এক্স নট জেড নট এক্স, এক্স নট জেড নট এক্স। তাহলে এবার এক্স নট আর এক্সের মান হলো জিরো, এ আর এ নটের মান হলো জিরো। তাহলে এক্স নট আর এক্সের মান হলো জিরো, আর জিরো যার সাথে তার মান হলো জিরো, যেমন এর সাথে জিরো মান হলো জিরো। তাই এখানে জেডেরকে যদি জিরো দ্বারা গুণ করি তখন ফলাফল জিরো হয়, আর যখন এক্স নট এবং ওয়াইয়ের সাথে যোগের ক্ষেত্রে জিরো হলে মান যেটা এটাই থাকে, এর প্লাস জিরো মান হলো এ, তাহলে এক্স নট ওয়াই প্লাস জিরো এর মান হবে এক্স নট ওয়াই। এটাই হলো আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আমরা আরেকটি ফাংশন দেখাবো। আর এই ফাংশনটা দেখিয়ে
আজকের জন্য আমরা লজিক ফাংশন শেষ করব। x সমান সমান a প্লাস a b c প্লাস a b c নট ব্র্যাকেট a নট c প্লাস b c। খেয়াল করো আমাদের রাশিটা হলো a প্লাস এ বি সি প্লাস এ বি সি নট ইন্টু এ নট সি প্লাস বি সি। তাহলে আমরা এখানে কি করতে পারি খেয়াল করো, প্রথমে এ বসাই দিলাম, তারপরে প্লাসটা বসাইলাম। খেয়াল করেছে এখানেও এ বি আছে, এখানেও এ বি আছে, তাহলে আমরা এ এবং বি কমন নিলাম। তাহলে এ বি সি থেকে এ বি কমন নিলে আর থাকে সি, প্লাসের প্লাস এ বিটা চলে আসলে আর থাকে সি নট। তাহলে এবার খেয়াল করো এ নট সি প্লাস বি সি যেভাবে আছে এভাবে থাকলো। তাহলে এ প্লাস এ বি কমন নিলাম, দোনো জায়গা থেকে এ বি কমন নিলাম, এ বি কমন নিলে আর সি থাকে, প্লাসের প্লাস এ বি চলে আসছে আর সি নটের সি নট, আর এখানে থেকে এ নট সি প্লাস বি সি। এখন এবার খেয়াল করা এরপরের লাইন এ প্লাস এ বি সি প্লাস সি নটের মান কত, আমরা একটু বেসিক থিওরিয়ামের মধ্যে দেখি। বেসিক থিওরিয়ামের মধ্যে তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, এ প্লাস এ নটের মান হলো 1, তাহলে এ সি প্লাস সি নটের মান কি হবে 1 হবে ইন্টু 1। তাহলে এ বির এ বি সি প্লাস সি নটের মান 1, তাহলে কি হবে, আর এটা হলো এ নট সি প্লাস বি সি। এখন খেয়াল করো এ প্লাস এ বিকে 1 দ্বারা গুণ করলে এ বি একে এ বি প্যাকেট দিয়ে দিলাম, আর থাকে এ নট সি প্লাস বি সি। এরপরে কি করব আমরা আবার বলছি, এই লাইনটা আবার বলছি খেয়াল করো, এই লাইন থেকে এই লাইন কীভাবে পেলাম, এর এ প্লাসের প্লাস এ বির এ বি সি প্লাস সি নটের মান 1, আবার এ নট সি প্লাস বি সি যেভাবে আছে সেভাবে থাকলো। এবার আসো এর এ বি দিয়ে 1 দিয়ে গুণ করলে এ বি কে এ বি এ নট প্লাস এ নট সি প্লাস বি সি যেভাবে আছে সেভাবে থাকলো। এখন খেয়াল করো এই দোনো জায়গা থেকে আমি কি কমন নিলাম, এ কমন নিলাম, এখান থেকে এ চলে আসলে আর থাকে 1 প্লাস এ চলে গেছে আর থাকে বি, আর এখানে থাকে এ নট সি প্লাস বি সি। আবার বলছি এ লাইন থেকে এ লাইন কীভাবে হলো, এর এখানে এ আছে এখানেও এ আছে, উভয় এ থেকে আমরা এটা কমন নিলাম, এটা কমন নেওয়ার কারণে তখন এ দিয়ে একে যদি আমরা কি করি ভাগ করি তাহলে ফলাফল 1 হয়। এ কমন নেওয়ার কারণে 1 প্লাসের প্লাস এখান থেকে এ চলে আসলে আর থাকে বি, আর এটা যেভাবে আছে এভাবে থাকলো। এখন এরপর লাইন খেয়াল করে এ বসাইলাম, এখন এখানে হলো 1 প্লাস বি। একটা জিনিস খেয়াল করো এ প্লাস 1-এর ক্ষেত্রে বেসিক থিওরি আমরা বলছিলাম যার সাথে 1 তার মান 1, তাহলে 1 প্লাস বি এর মান হবে কি 1 হবে। তাহলে আর কি থাকে এ নট সি প্লাস বি সি। তাহলে এখন খেয়াল করো এ কে এ আর থাকে কি এ নট সি প্লাস বি সি। এবার আসো এর পরের লাইনটা আমরা এখান থেকে করি, আমাদের জায়গা কম। এবার এর পরের লাইনটা দেখো, এ দিয়ে যদি আমরা এগুলাকে কি করি গুণ করি, তাহলে এ দিয়ে গুণ করলে হবে এ নট সি প্লাসের প্লাস এ দিয়ে যদি আমরা আবার গুণ করি তখন হবে কি এ বি সি। এখন আমাদের বেসিক থিওরিয়াম বেসিক উপপাদ্যের নিয়ম অনুসারে যা যদি কোনো রাশির সাথে কি হয় এ নট হয়, যেমন এ নট তখন মান হবে 0, তাই এখানে এ নটের মান হবে 0 ইন্টু সি প্লাস এ বি সি। এখন খেয়াল করো সি দিয়ে যদি আমরা 0কে গুণ করি তখন ফলাফল 0ই হবে প্লাস এ বি সি।
তাহলে আমাদের এখানে আনসার কি দাঁড়াচ্ছে? এ বি সি দাঁড়াচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আনসারটা পেয়ে গেলাম। আমরা এবার পুনরায় আবার পুরো ফাংশনটা আবার তোমাদেরকে দেখাচ্ছি। এক্স সমান এ প্লাস এ বি সি প্লাস এ বি সি নট এ নট সি ইন্টু এ নট সি প্লাস বি সি। এই লাইন থেকে লাইন কীভাবে করলাম? এখানেও এ বি আছে, এখানেও এ বি আছে, এ বিটা কমন নিলাম। এ বি কমন নিলে আর থাকে সি, প্লাসের প্লাস, এ বিটা চলে আসছে, আর থাকে সি নট। আর এখানে যেভাবে আছে এভাবে থাকলো। দ্বিতীয় লাইনের কাজ শেষ, এই লাইনের কাজটা শেষ। এবার এই লাইন কি করলাম? সি প্লাস সি নট, এটা বেসিক থিওরিয়ামের মোতাবেক এ প্লাস এ নটের মান 1, তাই সি প্লাস সি নটের মান 1। আর বাকিটা যেভাবে আছে এভাবে, এটার কাজ শেষ। তাহলে এ প্লাস এ বি কে এ বি, আর যেভাবে আছে এভাবে থাকলো। এই লাইনের কাজ শেষ, এই লাইনের কাজ শেষ। এবার এই লাইন কি করলাম? এখানে এ আছে, এখানেও এ আছে, এটা কমন নিলাম। তাহলে এ কমন নিলে আর এখানে 1 প্লাসের প্লাস, এটা চলে আসছে আর বির বি, আর এটা যেভাবে আছে এভাবে থাকলো। এখন আসো এর এ, আমরা বেসিক থিওরিয়ামের মধ্যে দেখছি যার সাথে এ দিয়ে যদি 1কে গুণ করি তখন এ হয়। তাহলে আমাদের এখানে কি আবার 1 প্লাস বি, দেখো যখন কোনো রাশিকে আমরা 1 দ্বারা কি করব, যোগ করব, তখন তার মান 1 হবে। তার মানে তোমরা সব সময় বুলিয়ন আলজেব্রার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা, সেটা হলো যে যার সাথে 1 তার মান 1। তাহলে এখানে খেয়াল করো 1 আছে, তো তাই এখানে কি হলো, বি 1 প্লাস বি এর মান হলো 1, আর এ নট সি প্লাস বি সির মান যেভাবে আছে সেভাবে থাকলো। এখন এ কে এ নট সি প্লাস বি সির বি সি, এখন এ দিয়ে গুণ করলে এ ইন্টু এ নট সি কে গুণ করলে এ ইন্টু এ নট সি, প্লাসে প্লাস, এ দিয়ে বি সির গুণ করলে এ বি সি। এবার এ আর এ নটের মান বেসিক থিওরিয়ামের মোতাবেকে কি হবে, 0 হবে, সিএসসি প্লাসের প্লাস, আর এবিসি যেভাবে আছে সেভাবে থাকলো। এখন ও সি দিয়ে যদি 0 গুণ করি তখন ফলাফল 0 হবে, আর এবিসি যেভাবে আছে এভাবে থাকলো। এখন এবিসিকে যদি আমরা 0 দিয়ে গুণ করি তখন তা হবে কি, এ বি সি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সামনে লজিক ফাংশন সিম্পলিফিকেশান, লজিক ফাংশন সরলীকরণ কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাইলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, মূলত লজিক ফাংশন করার জন্য তোমাদেরকে যে জিনিসটা ভালো করে আয়ত্ত করতে হবে, বুঝে নিতে হবে, সেটা হলো বুলিয়ান থিওরিয়াম, বুলিয়ান উপপাদ্য। বুলিয়ান থিওরিয়ামগুলো যদি তোমরা ভালোভাবে যদি আয়ত্ত করে নিতে পারো, যেমন বেসিক থিওরিয়াম, মৌলিক উপপাদ্য, কমিউলিটিক থিওরিয়াম, তারপরে যায় ডি মর্গান থিওরিয়াম, ডি মর্গান উপপাদ্য, সেকেন্ডারি থিওরিয়াম, সহায়ক উপপাদ্য, ডিস্ট্রিবিউটেড থিওরিয়াম, বিভাজন উপপাদ্য, আর অ্যাসোসিয়েটিভ থিওরিয়াম, অনুষঙ্গ উপপাদ্য, এই উপপাদ্যগুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করে নিতে পারো তাহলে আশা করা যায় লজিক ফাংশন সিম্পলিফিকেশন এই অঙ্কগুলো তোমরা সুন্দরভাবে করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আমরা এখন যে জিনিসটা তোমাদের সামনে আলোচনা করব সেটা হলো লজিক গেট। লজিক গেট, GATE, লজিক গেট। আমরা এখন লজিক গেট নিয়ে আলোচনা করব। লজিক গেট কাকে বলে আগে এই জিনিস সম্পর্কে জানতে হবে। লজিক গেট হলো বুলিয়ান আলজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সার্কিট তৈরি করা হয় ওই সার্কিটকে বলা হয় লজিক গেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমেই তোমাদেরকে ডিজিটাল ডিভাইসের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলাম যে ডিজিটাল ডিভাইসটা মূলত বুলিয়ান আলজেব্রার নিয়মের ভিত্তিতে যে লজিক গেট তৈরি করা হয়, ওই লজিক গেট থেকে যে ডিজিটাল সার্কিট তৈরি করা হয়, ওই ডিজিটাল সার্কিট দিয়ে যে ইলেকট্রনিক ডিভাইস তৈরি করা হয় ওই ডিভাইসগুলোকেই বলা হয় ডিজিটাল ডিভাইস। তাহলে ডিজিটাল ডিভাইস করতে হলে মূলত কি দরকার? ডিজিটাল সার্কিটের দরকার। ডিজিটাল সার্কিট তৈরি করতে হলে কি দরকার? লজিক গেট দরকার। আর এই লজিক গেট মূলত আমরা এখন তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, লজিক গেট মূলত প্রথমে আমরা দুই ভাগে ভাগ করব। প্রথম ভাগ হলো বেসিক, এটাকে আমরা বলি মৌলিক গেট। আর দ্বিতীয়টা হলো
কম্পাউন্ড। এটাকে আমরা বলা হয় যৌগিক গেট। গেট দুই ধরনের, প্রথম হলো মৌলিক, এরপরেরটা হলো যৌগিক। এই বেসিক গেট মূলত তিনটা। একটা হলো অর গেট, আরেকটা হলো অ্যান্ড গেট, আরেকটা হলো নট গেট। এটাকে মৌলিক গেট বলা হয়। মৌলিক গেট তিনটি। কম্পাউন্ড গেটকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হলো ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল, আরেকটা হলো এক্সক্লুসিভ গেট। এক্সক্লুসিভ গেট, ইউনিভার্সাল হলো সার্বজনীন গেট, আর এক্সক্লুসিভ হলো বিশেষ গেট। এই ইউনিভার্সাল গেট আবার দুই ধরনের, একটা হলো নর গেট আর একটা হলো নট গেট, সরি ন্যান্ড গেট। আর এক্সক্লুসিভ গেট আবার দুই ধরনের, একটা হলো এক্সর গেট আর একটা হলো এক্স নর গেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আমরা গেটের যে মূল ধারণা, সে ধারণাটা আমরা পেয়ে গেলাম। লজিক গেট মূলত 7টি। কয়টি? 7টি লজিক গেট। এক নাম্বার, প্রথমে আমরা ভাগ করবো দুই ভাগে। একটা হলো বেসিক মৌলিক, আর একটা হলো কম্পাউন্ড যৌগিক। এই বেসিক গেট তিন ধরনের, একটা হলো অর, আরেকটা হলো অ্যান্ড, আরেকটা হলো নট। আরেকটা হলো কম্পাউন্ড গেট, সেটা হলো ইউনিভার্সাল গেট, এক্সক্লুসিভ গেট। যৌগিক গেট দুই ধরনের, একটা হলো সার্বজনীন গেট, আরেকটা হলো এক্সক্লুসিভ গেট তথা বিশেষ গেট। আর সার্বজনীন গেট আবার দুই ধরনের, একটা হলো নর গেট আর একটা হলো ন্যান্ড গেট। আর এক্সক্লুসিভ গেট বলা হয় এক্সর গেট আর এক্সনর গেট। এবার আমরা একটু সংক্ষিপ্ত একটু পরিচয় জেনে নিই। মৌলিক গেট কাকে বলা হয়? মৌলিক গেট বলা হয় যে গেট দিয়ে অন্য গেট বাস্তবায়ন করা হয় তাকে মৌলিক গেট বলা হয়। আর অর গেট কাকে বলা হয়? বুলিয়ান আলজেব্রার যে গেট দ্বারা বুলিয়ান আলজেব্রার যোগের কাজ সম্পাদন করে তাকে বলা হয় অর গেট। বুলিয়ান আলজেব্রার গুণের কাজ যে গেট দ্বারা সম্পাদন করা হয় তাকে বলা হয় অ্যান্ড গেট। আর বুলিয়ান আলজেব্রার ফুরুকের কাজ, ওই যে বললাম একটার মান যদি 0 হয় আরেকটার মান 1 হবে, এই ফুরুকের কাজ যে গেট দ্বারা করা হয় তাকে বলা হয় নট গেট। এবার এই ইউনিভার্সাল গেট, সার্বজনীন গেট, ও অর গেটের নটের রূপটাকে বলা হয় নর গেট। অ্যান্ড গেটের নটের রূপটা হলো ন্যান্ড গেট। এক্সক্লুসিভ গেট, এক্সর গেট, একটা বিশেষ গেট। আমরা জানি বুলিয়ান আলজেব্রার ক্ষেত্রে 1 + 1 = 1ই হয়, কিন্তু এক্সর গেটের ভিতরে 1 + 1 = 1 না হয়ে 0 হয়। আর এই বিশেষ নিয়ম মেনে চলে বিদায় এই গেটের নামকরণ করা হয়েছে এক্সর গেট। আর এক্সর গেটের নটের রূপকে বলা হয় এক্স নর গেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আমরা এখন গেট কিভাবে গঠন করে সেটা শিখব। আমরা এখন আগে 7টা গেটের নাম লিখি। 1 2 3 4 5 6 7। প্রথম গেট হলো অর গেট, পরেরটা হলো অ্যান্ড গেট, পরেরটা হলো নট গেট, পরেরটা হলো নর গেট, পরেরটা হলো ন্যান্ড গেট, পরেরটা হলো এক্সর গেট, পরেরটা হলো এক্স নর গেট। এখন আমরা গেট কিভাবে আঁকবো সেই জিনিসগুলা খেয়াল করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, গেট আঁকার আগে আমি যে দুইটি জিনিস দেখাচ্ছি এই দুইটি জিনিস তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। আমি এখানে একটি আঁক সোজা করে আঁকলাম, আর একটি আঁক বাঁকা করে আঁকলাম, আর এখানে আমি একটা শূন্যের মতন একটা প্রতীক দিলাম। এই সোজা আঁকটা তাকে বলা হয় অ্যান্ড, আর বাঁকা আঁকটাকে বলা হয় অর। তার মানে এই সোজা আঁক যেখানে সেখানে হলো বিন্দু, তার মানে কি অ্যান্ড, গুণ। আর বাঁকা যেখানে সেখানে হলো কি যোগ। তার মানে যেখানে আমরা গুণ দেখব সেখানে সোজা লিখব, যেখানে আমরা যোগ দেখব সেখানে আমরা কি দিব, বাঁকা করে দিব।
ঠিক আছে? তাহলে আর নট চিহ্নটা আমরা এই যে চিহ্নটা দেখতে পাচ্ছি, এই চিহ্নটা আমরা নটের ক্ষেত্রে ব্যবহার করব। আর নট কোনটা? যখন আমরা কোনো রাশির উপরে এই বারটা দেখব, এই বারের জন্য আমরা এই ছোট্ট চিহ্নটা ব্যবহার করব। তাহলে সেটা কিরকম একটু ভালোভাবে খেয়াল করো। প্রথমে আমি দিছি অরের ক্ষেত্রে ইনপুট দুইটি এ প্লাস বি। তাহলে আমি একটা টানলাম এ ইনপুট, আরেকটা টানলাম বি দিলাম কি প্লাস। আমি আগেই বলছি প্লাসের জন্য আমরা দিব বাঁকা করে, আর ইনটুর জন্য আমরা দিব সোজা করে। তাহলে আমরা এ প্লাস বি এটার জন্য আমরা কি দিলাম, এ প্লাস বির জন্য প্লাসের জন্য এই চিহ্নটা, আমরা এই চিহ্নটা দিয়ে দিলাম। হয়ে গেল গেটটা। এটাকে বলা হয় কি গেট? অর গেট। অর গেটের কাজ শেষ। এবার আসে অ্যান্ড গেট, এ অ্যান্ড বি, এ বি। অ্যান্ড চিহ্নের জন্য আমরা সোজা করে দিব। কি দিব? সোজা করে। তাই আমাদের এখানে কি হবে? সোজা হবে। এবার নট। নটের জন্য সবসময় মনে রাখতে হবে নটের ইনপুট একটা। তাইলে আমরা এই নটের ইনপুট একটা দিলাম। আমি আগে একটা চিহ্ন দেখালাম যে নট চিহ্ন, এই চিহ্নটা দ্বারা নট বুঝাবে সবসময়, এই নট চিহ্ন দ্বারা। এটা হলো নটের চিহ্ন, এই নটের চিহ্ন, এ নট। এবার আসো নট। প্রথমে এ প্লাস বি, এটা হলো অর। অরের উপর যখন আমি নটের চিহ্নটা দিয়ে দিব তখন এটা হবে নর। ঠিক আছে? তাহলে এখন খেয়াল করো, আমার ইনপুট হলো এ বি, কি আছে? প্লাস দিলাম প্লাস। তাহলে কি দিব? এ প্লাস বি হলো। এখন এখানে কি আছে? উপরে ওই নট চিহ্ন আছে, আর নটের যে চিহ্নটা এই জিরোর মতন করে এই চিহ্নটা আমরা দিয়ে দিলাম। তাহলে এখন হয়ে গেছে এ প্লাস বি আর উপরে নট, এ প্লাস বি আর এই উপরে নট। এটা হলো নর গেট। এখন আসো ন্যান্ড গেট, এ অ্যান্ড বি, এটা হলো অ্যান্ড, আর উপরে চিহ্নটা দিয়ে দিলাম, নট চিহ্ন দিলাম। এখন হয়ে গেল ন্যান্ড। এ অ্যান্ড বি এর উপর নট চিহ্ন দেওয়ার কারণে এখন হয়ে গেল ন্যান্ড। তাহলে এ এবং বি ইনপুটটা দিলাম। এবার ওই অ্যান্ড চিহ্নটার জন্য সোজা করে দিলাম, আর ও উপরে নট চিহ্নের জন্য জিরো দিলাম। হয়ে গেল ন্যান্ড গেট। এবার হলো এক্সর গেট, এ এটা হলো এক্সর, বি এ বি এই আর একটা বিশেষ, এটাকে বলা হয় এক্সর গেট, এ এক্সর বি। আর এক্স নর, এ এক্সর বি আর উপরে নট দিয়ে দিলাম। তো এখন এগুলো কি? এক্স নর। এই আমি নট চিহ্নটা যুক্ত করলাম, এখন হয়ে গেছে এক্স নর। প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে 7টা গেট আঁকতে হয় তোমরা এতক্ষণ পর্যন্ত বুঝে গেছ কিভাবে গেট আঁকতে হয়। তাহলে আমরা চিনি ফেললাম গেট কিভাবে আঁকলো। তখন আমরা একটা জিনিস খেয়াল করলাম যে প্লাসের জন্য আমরা বাঁকা করে দিব, আর অ্যান্ডের জন্য আমরা সোজা করে দিব। সোজাটা অ্যান্ডের জন্য, বাঁকাটা প্লাসের জন্য, আর এই ছোট্ট করে জিরো যেটা এটা নটের জন্য। তাহলে এখানে এ প্লাস বি, তো এ বাঁকা করে যে চিহ্নটা এই চিহ্নটা দিলাম বি, তার মানে এ প্লাস বি, এটা আউটপুট। আবার এ অ্যান্ড বি, এ সোজা করে দিলাম অ্যান্ডের জন্য, তারপরে বি দিলাম, তারপরে যে এ নট বি অর্থাৎ এ নট। এ আমরা জানি নট গেটের জন্য সব সময় একটি ইনপুট হবে, আর এ একটি ইনপুট। ওই উপরের যে চিহ্নটা নটের জন্য আমরা কি দিলাম? এ নট। এ নটের জন্য আমরা এই নট চিহ্নটা দিয়ে দিলাম। ঠিক আছে? তারপরে এখন আসো এ প্লাস বি নট, এখানে এ দিলাম, যেহেতু ভিতরে প্লাস তাই প্লাস জন্য অর চিহ্নটা দিলাম, তারপরে বি ইনপুটটা দিলাম, আর উপরে যে বারটা ওই উপরে যে নট চিহ্নটার জন্য জিরো দিলাম। তারপর যে এ অ্যান্ড বি নট, তাহলে এ আর অ্যান্ড চিহ্নটা সোজা করে দিলাম,
বিটা দিলাম আর উপরে নট চিহ্নটার জন্য 0টা দিলাম। তারপরে যে এ XOR বি, এ এবং বি ইনপুটটা দিলাম। তারপরে যে XOR যে প্রতীক, এই ভিতরে যে অর, এই জন্য দোনোটা অরের প্রতীক হবে এ XOR বি। আর এ XOR বি এর উপর নট প্রতীক দেওয়ার কারণে এক্স নর বি হলো এই জন্য এখানে নট প্রতীক। তাহলে খেয়াল করো এখানে নট, তাই নটের এই প্রতীকটা খেয়াল করো, এখানেও নটের চিহ্ন আছে তাই এই প্রতীকটা, এখানে নেন তাই এই প্রতীকটা, এখানে নট তাই এই প্রতীকটা। তার মানে যত জায়গায় নট থাকবে তত জায়গায় এই চিরুর মতন করে প্রতীকটা থাকবে, আর যত জায়গায় অর হবে তত জায়গায় বাঁকা করি, দেখো এ বাঁকা করি, এ বাঁকা করি, এ বাঁকা করি, এ বাঁকা করি। আর অ্যান্ড যত জায়গায় অ্যান্ড এত জায়গায় সোজা, দেখো এ অ্যান্ড এই, দেখো এ অ্যান্ড বি এ সোজা। তার মানে আমরা এই গেটের মাধ্যমে বুঝি ফেললাম কিভাবে গেট আঁকতে হয়। তাহলে আমরা বন্ধুরা, আমি আরেকবার তোমাদেরকে বলি গেট তোমরা কিভাবে আঁকবে। গেট আঁকতে হলে এই দুইটি চিহ্ন ভালো করে তোমরা জানি নিবে। এটা হলো অ্যান্ডের জন্য, অর্থাৎ গুণনের জন্য। কিসের জন্য? গুণের জন্য, এই ইন্টুর জন্য। আর এটা হলো অর তথা প্লাসের জন্য। এটা হলো গুণের আর এটা হলো যোগের। এই দুইটা চিহ্ন দিয়ে তোমাদেরকে কি করতে হবে? গেট আঁকতে হবে। আর যে ছোট্ট করে যেটা, এটা হলো নটের জন্য। এই নট, যত জায়গায় নট তত জায়গায় এই চিহ্নটা ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এখন তোমাদেরকে আমি যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা হলো কিভাবে একটা ফাংশন থেকে তোমরা একটা গেট আঁকতে পারবে। আমি লিখলাম এ নট বি প্লাস এ বি নট, এই গেটটা আমরা এখন আঁকবো। কিভাবে আঁকবো খেয়াল করো। এখানে আমরা আগে দেখব কয়টা ইনপুট আছে। আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা এ বি ইনপুট, অর্থাৎ এ বি আবার এ নট বি নট। তাহলে প্রথমে আমরা এ আঁকলাম, এ কি আছে? নট আছে। তাহলে আমরা এ থেকে এ নট আঁকলাম, এ নট। কিছুক্ষণ আগে তোমরা নট চিহ্ন দেখছো, এ নট আঁকা হয়ে গেল। এ থেকে এ নট, এটা নট গেটের চিহ্ন। আমরা ওখানে নট গেট দেখছিলাম, এই নট গেট, এটা হলো নট গেটের চিহ্ন। তারপরে যা হলো বি, এখন বি থেকে বি নট, একই রকম করে আমরা বি নট আঁকলাম। তাহলে এ নট বি বি নট আমাদের আগে ইনপুট প্রস্তুত। এবার আমরা খেয়াল করো এ নট আর বি এ মিলি একটা অ্যান্ড গেট, এ অ্যান্ড, এখানে কোনো প্লাস না, ইনটু। তাহলে প্রথমে এ নট থেকে যাবে, এই খেয়াল করো এ নট থেকে গেল, আবার বলছি এ নট থেকে গেল, এই এ নট থেকে গেল, আর এখানে যাবে বি থেকে, এ বি থেকে গেল। যে এটা কি গেট? একটা অ্যান্ড গেট, এ অ্যান্ড গেট আঁকলাম। কোথা থেকে গেল? এ নট থেকে গেল, এ নট। আর কি? বি থেকে গেল, বি থেকে। তাহলে এ নট এবং বি মিলি অ্যান্ড গেট, এ নট এবং বি মিলি কি গেট? একটা অ্যান্ড গেট আঁকলাম। তারপরে যে আবার এ বি আমরা এ থেকে নিলাম, আবার এখান থেকে বি নট, এ বি নট থেকে নিলাম, এটা বি নট। এখানেও কি সম্পর্ক? ইনটু সম্পর্ক। তোমরা খেয়াল করতে হবে সবসময় সম্পর্কগুলো কি? ইনটু সম্পর্ক। তাই আমরা ইনটু সম্পর্ক মানে সোজা, ইনটু মানে সোজা, এই সোজা করে আঁকলাম। এই দুইটা মিলি কি গেট? একটা অর গেট, প্লাস অর। তোমরা জানো প্লাস অরের জন্য প্লাসের চিহ্ন হইলো কি? এ বাঁকা করে। তাই আমরা এখান থেকে বাঁকা করে গেটটা আঁকবো, এই বাঁকা করে গেটটা আঁকলাম। এই হয়ে গেল আমাদের এটার ইনপুটের আউটপুটটা হয়ে গেল। সবাই গেটটা ভালো করে খেয়াল করো। আমি আরেকবার বলি, সবাই একটু ভালোভাবে খেয়াল করো। এ আর এখান থেকে আমরা এ নট এঁকে ফেললাম, বি এখান থেকে আমরা বি নট এঁকে ফেললাম। তাহলে আমাদের রাশিটা হলো এখান থেকে যাবে এ নট, এখান থেকে যাবে কি? বি নট, এখান থেকে যাবে এ নট, আর এখান থেকে যাবে বি। তাহলে এ নট এবং বি মিলে একটা অ্যান্ড গেট আঁকলাম। আবার এ বি নট, এখান থেকে গেল এ, আর এখান থেকে গেল বি নট, আর এ বি নট মিলে আরেকটা অ্যান্ড গেট আঁকলাম। এ অ্যান্ড গেট আর এ অ্যান্ড গেট প্লাস দ্বারা যুক্ত, প্লাস মানে বাঁকা,
প্লাস দ্বারা যুক্ত একটা, অর্থাৎ অর গেট দ্বারা যুক্ত হলো। এই একটা গেট আমরা দেখালাম। এবার আমরা আরেকটা গেট দেখব। AB প্লাস A প্লাস B নট, এই গেটটা আমরা এখন আঁকবো। তাহলে এখানে কি কি গেট খেয়াল করো, এখানে শুধু ইনপুট দেখা যাচ্ছে AB, আর কিছু দেখা যাচ্ছে না। A B আর কিছু না, এখানে খেয়াল করে A B। তাই প্রথমে A এবং B মিলে কি গেট, একটা অ্যান্ড গেট আঁকলাম, একটা অ্যান্ড গেট। তারপরে আবার A প্লাস B, A B কি আছে, প্লাস, প্লাস মানে কি বাঁকা, অর এই প্লাস আঁকলাম। এখন উপরে কি আছে, নট আছে, তাই নট চিহ্ন দিলাম, এ হয়ে গেল। তাহলে A প্লাস B মিলে কি গেট, নর গেট। তাহলে AB আর এ নর গেট মিলে আবার কি গেট, প্লাস আছে, অর্থাৎ অর, তাই এখানে আমরা অর দিলাম। এই হয়ে গেল আমাদের আউটপুটটা। এটা হলো ফাংশন থেকে গেট তৈরি করা। এখন আমরা একটা গেট থেকে ফাংশন তৈরি করব। আমরা এখন একটা গেট থেকে ফাংশন তৈরি করব। বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছ, A নট, B নট, C নট। তাহলে A C নট, A B নট এবং C নট, এই তিনটা মিলিয়ে একটা অ্যান্ড গেট। তারপরে যা সব B আর সি মিলি একটা অ্যান্ড গেট। তারপরে যা হলো A নট, B নট, তারপর যে সি মিলি একটা অ্যান্ড গেট। এখন খেয়াল করো, এই তিনটা মিলে একটা নর গেট। তাহলে আমরা ফলাফল কি এখন এটা এখান থেকে আমরা ফাংশন কিভাবে গঠন করব, আমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে এই রাশিটার দিকে। এই রাশিটা প্রথমে কার থেকে আসলো, এ থেকে, এ লিখলাম। তারপরে গেল কার থেকে, বি নট থেকে, বি নট লিখলাম। তারপরে গেল কোথা থেকে, সি নট থেকে, সি নট লিখলাম। এরপরেরটা আসো, এটা গেল কোথা থেকে, প্রথমে গেল কোথা থেকে, বি থেকে। এটা তারপরটা কোথা থেকে আসলো, সি থেকে, এই গেল এটা। এরপরেরটা প্রথমে কোথা থেকে, এ নট থেকে। তারপরেরটা কোথা থেকে, বি নট থেকে। তারপরেরটা কোথা থেকে, সি থেকে। এখন খেয়াল করো, এখন আমরা জিনিসটা ফাংশনটা গঠন করতে একদম আমাদের জন্য ইজি হয়ে গেল। প্রথমে এ বি নট সি, তারপরেরটা হলো বি সি, তারপরেরটা হলো এ নট বি নট সি। এখন খেয়াল করো, এই তিনটা গেটের রূপটা আমরা এখানে তুলে ধরলাম। এখন এখানে কি দেখা যাচ্ছে, বাঁকা দেখা যাচ্ছে, তাই আমাদের এগুলো হবে কি, প্লাস হবে। এখন দেখো এখানে কি আছে, উই নটের চিহ্নটা আছে, তাই এই সবগুলোর উপর কি হবে, নটের চিহ্নটা বসবে। এই হলো এই গেট থেকে ফাংশন গঠন করার নিয়ম। প্রিয় বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সামনে লজিক ফাংশন, প্রথমে ডিজিটাল ডিভাইস নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম। তারপরে যায় তোমাদের সামনে আমি আলোচনা করলাম কিভাবে লজিক গেট গঠন করা হয় সেটা দেখাইলাম। তারপরে যে লজিক ফাংশন সিম্পলিফিকেশন, লজিক ফাংশন সরলীকরণ তোমাদেরকে দেখাইলাম। তারপরে যাই বুলিয়ান থিওরিয়াম, বুলিয়ান উপপাদ্যের
যে সূত্রগুলো, সেই সব সূত্রগুলি দিয়ে লজিক ফাংশন তোমাদেরকে দেখানো হলো। তারপরে লজিক গেটের প্রত্যেকটি গেট কিভাবে গঠন করবা সেটা দেখাইলাম। গেট তারপরে দেয় ফাংশন থেকে কিভাবে গেট গঠন করবা সেটা তোমাদেরকে দেখালাম। আবার গেট থেকে কিভাবে ফাংশন গঠন করবা সেটা তোমাদেরকে দেখালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, তোমরা খাতা কলম নিবে। খাতা কলম নেওয়ার পরে এই গেটের যেভাবে আমরা যা বলছি সেগুলো ভালোভাবে তোমরা খেয়াল করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সামনে ডিজিটাল ডিভাইসের পরিচয়, ডিজিটাল ডিভাইস দ্বারা মূলত কী বোঝায় সেটা তোমাদেরকে আমি ব্যাখ্যা করে বুঝিয়েছি। এরপর বুলিয়ান আলজেব্রা কাকে বলে, বুলিয়ান আলজেব্রার যে বুলিয়ান থিওরিয়াম, বুলিয়ান উপপাদ্য, এই বুলিয়ান উপপাদ্যের যে সূত্রগুলো, সেই সূত্রগুলো তোমাদেরকে দেখাইছি। এই সূত্রগুলো দিয়ে কিভাবে লজিক ফাংশন সিম্পলিফিকেশান, লজিক ফাংশন সরলীকরণ তোমরা করবে সেই জিনিসটা আমি তোমাদেরকে অঙ্ক করে দেখিয়েছি। এরপর তোমাদেরকে লজিক গেট কাকে বলে, লজিক গেটের প্রকারভেদ, লজিক গেটের প্রত্যেকটা গেট কিভাবে গঠন করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়েছি। এরপর এই একটা ফাংশন থেকে কিভাবে তোমরা গেট গঠন করবা সেটা তোমাদেরকে দেখিয়েছি, এবং আবার গেট থেকে কিভাবে ফাংশন তৈরি করবা সেটা তোমাদেরকে দেখিয়েছি। এরপর এই ডিজিটাল ডিভাইস তথা তৃতীয় চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট যেটা ডিজিটাল ডিভাইসের, এখানে তোমাদের আজ যে জিনিসটা এখনও বাকি আছে সেটা হলো ট্রুথ ট্রাভেল তথা সত্যক সরণি। ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তীতে ক্লাসে তোমাদেরকে সত্যক সরণি নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ আমাদের সবাইকে করোনা পরিস্থিতিতে, করোনা মহামারী থেকে আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে সুস্থ রাখুক, এই কামনাই করে তোমাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে তোমরা যেন সুস্থ থাকতে পারো সেই কামনা করে আমি তোমাদের সামনে থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ সবার মঙ্গল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।